জীবনে যদি অ্যাডভেঞ্চারেই না বেরোলাম তাহলে জীবন বৃথা। সুযোগ পেলে প্রকৃতিকে ছুঁয়ে দেখব, পাহাড়ের হাওয়া, সমুদ্রের গন্ধ, জঙ্গলের স্তব্ধতাকে মেখে দেখব। এই পাগলামি আমার চিরকালের। আমার এই পাগলামির সঙ্গী অম্বিকেশ, আমার বন্ধু। অবশ্যই বন্ধুর চাইতে ভাই বললে নেহাতি কিছু ভুল বলা হবে না। আজ চলেছি মিনং এর পথে। শুনেছি সচরাচর সেখানে কেউ যায় না, আর অজানা জায়গায় যেতেই তো অ্যাডভেঞ্চারের আসল মজা। তোর মনে পড়ে ছোটবেলায় অ্যাডভেঞ্চারের কথা উঠতেই আমরা কি করতাম? মনে থাকবে না আবার? তখন আমরা বই নিয়ে কম, রাস্তাঘাটে বেশি ধুলো মেখে বেড়াতাম। তখন থেকেই স্বপ্ন ছিল একদিন বড় হয়ে পাহাড়ে যাব অ্যাডভেঞ্চার করতে। আর মনে পড়ে আমরা কিরকম মাটিতে ঢিপি তৈরি করে মিছিমিছি পাহাড় করতাম, আর গাছের ভাঙা ডাল পুঁতে পতাকা ওড়ানোর স্বপ্ন দেখতাম। অম্বিকেশের গাছ চাপড়ে বললাম, হ্যাঁ হ্যাঁ মনে পড়ে। তারপর কোথাও বাড়ি তৈরির জন্য বালি পাথরের স্তূপ থাকলে লড়াই হতো কে ওই পাহাড়টা আগে উঠতে পারে, মনে আছে? তারপর মাঝে মাঝে স্কুল বাঙ্ক করে পৌঁছে যেতাম 5 কিলোমিটার দূরের মাউন্টেনিয়ারিং ক্লাবটায়। একবার তো সেই ক্লাবের একজন আমাদের দেখতে পেয়ে তেড়ে এসেছিল। ঠিক বলেছিস ভাই, আমাদের স্বপ্নকে যদি কেউ সিরিয়াসলি নিয়ে থাকে সে ছিল আমাদের কলেজের একমাত্র রাজীব বাবু। হ্যাঁ রে, কিন্তু আমাদের দুর্ভাগ্য। সত্যি ব্যাপারটা খুব দুঃখের আর বেদনাদায়ক। ট্রেন যখন ঘুম স্টেশনে দাঁড়ালো তখন সকালের প্রথম রোদের ঝলক ট্রেনের সিটে এসে পড়েছে। ট্রেন থেকে হুড়মুড়িয়ে যাত্রীরা নামলো। এখন ছুটির সিজন, ভিড় তো হবেই। রোদ উঠেছে চড়া, আকাশ পরিষ্কার বলে দূরে হালকা হিমালয়ের রূপরেখা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘাই হবে হয়তো। আমাদের গন্তব্যস্থল পেলিং থেকে খানিকটা অফ রুটে। স্টেশন লাগোয়া ট্যাক্সি স্ট্যান্ড। অম্বিকেশ ট্যাক্সি জোগাড় করতে গেল। মিনিট 15 বাদে মুখ কাঁচুমাচু করে এসে বলল, অফ রুটের জন্য কোনো গাড়িওয়ালাই আমাদের নিয়ে যেতে চাইছে না। ওদিকের রাস্তা নাকি মারাত্মক ধস প্রবণ। সে কি? শেষমেশ হতাশ হয়ে হাল ছেড়ে দেবার উপক্রম। এদিকে পেটের ছুঁচোয় ডন দিচ্ছে। সামনে বেশ কয়েকটা ধাবা চোখে পড়ল। অম্বিকেশ বলল, চল আপাতত পেট পুজোটা তো সেরে নি। আর কি, অগত্যা ঢুকলাম একটা পাঞ্জাবি ধাবা। খাবার অর্ডার করে আমাদের এই সমস্যার কথা আলোচনা করছি। একজন পাঞ্জাবি ভদ্রলোক আমাদের উল্টো দিকে টেবিলে বসেছিল। আমাদের আলোচনা শুনে আধো বাংলায় বলে উঠল, কোথায় যাবেন? দার্জিলিং? না দাদা, দার্জিলিং যেতে হলে তো অনেক আগে গাড়ি পেয়ে যেতাম। আমাদের গন্তব্যস্থলটি অন্যদিকে, পেলিং থেকে আরো 15 কিলোমিটার দূরে একটি নতুন স্পট, মিনং এ। হঠাৎ মিনং এর নাম শুনে অবাক হলেন সর্দারজি। আপনারা মিনং যাবেন? সন্ধে হলে ও রাস্তা কেউ চায় না। এখন বেরোলে পৌঁছতে পৌঁছতে প্রায় সন্ধে হয়ে যাবে, আর ও রাস্তায় যাওয়া ভারী মুশকিল। আফসোসে সুরে বললাম, কি জানি কি হবে। লোকটি কিছুক্ষণ কি সব ভাবলেন, তারপর বললেন, ঠিক আছে, আমার নিজের মেটাডো, আমি মাল ডেলিভারি দিতেই যাচ্ছি পেলিং। না হয় আপনাদের ওই অবধি পৌঁছেই দেব, কিন্তু পেলিং প্রায় 6 ঘন্টার রাস্তা। অম্বিকেশ লাফিয়ে বলে উঠল, ও আমাদের কোনো অসুবিধা নেই, আপনি বেশ আমাদের পৌঁছে দিলেই যথেষ্ট। অবশেষে আমাদের নিয়ে গাড়ি যখন গড়ালো তখন সকাল 11:15। পাশ দিয়ে তিস্তা নদী কুলুকুলু শব্দে বয়ে যায়, আর আমরা পাহাড়ি রাস্তায় ম্যাটাডোরের মাথায় চড়ে বসেছি। ব্যাপারটা পুরো স্বপ্নের মতো মনে হলো। এক সময় ধীরে ধীরে সন্ধে নেমে এলো। এক পাশে খাদ, আরেক পাশে খাড়া পর্বত, দুদিকেই জঙ্গলে ভর্তি। এখন বেশ ঠান্ডা লাগছে। জঙ্গলের মধ্যে এই অন্ধকারে কিচ্ছু দেখা যায় না, শুধু জলজলে জোনাকিদের মেলা ছাড়া। তবে সত্যি বলছি, এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না। আমাদের শহুরে ইটকাঠ পাথরের জঙ্গলে তো আজকাল জোনাকিদের আর দেখাই পাওয়া যায় না। হাত ঘড়িতে দেখলাম 6টা প্রায় বাজতে যায়। দুপাশে একটু একটু করে লোকালয় শুরু হয়েছে। আমরা পেলিংয়ে প্রায় পৌঁছে গেছি। পেলিংয়ে মাল খালাসের পর আমরা যখন মিনংয়ে ঢুকলাম তখন প্রায় 7:30 বাজছে। সর্দারজি কোনো মতে আমাদের ওখানে নামিয়ে দিয়েই তড়িঘড়ি ফিরে গেল আবার পেলিংয়ের পথে। এই গ্রামে সেরকম ভাবে কোনো হোটেল নেই,
একটাই হোমস্টে, ওখানে আমাদের ঘর বুক করেই রেখেছি। অম্বি আর আমি রিসেপশনের লোকটির সাথে কথা বলতে চমকে উঠলাম। দাদা ভাইরা, প্লিজ কিছু মনে করবেন না, এত দেরি হচ্ছে দেখে আমরা ভাবলাম আপনার হয়তো আর আসবেন না। আর একদল এত জোড়াজোড়ি করলো, দাদা ঘরখানা ওদের দিয়ে দিতে বাধ্য হলো। তবে আপনারা চিন্তা করবেন না, আপনারা কোনো রকমের রাতটা এই রিসেপশনে কাটিয়ে নিন। কাল 10টার মধ্যে ওরা বেরিয়ে গেলেই আপনারা আপনাদের ঘর সিওর পাবেন। আমরা হতাশ হলাম এত জার্নি করে শেষে। যাই হোক, কোনো মতে রাতটুকু কাটিয়ে সকাল হতে ঘর দিল আমাদের। তারপর স্নান খাওয়া সেরে একজন গাইডকে সঙ্গে করে আমরা বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে। আমাদের ট্রেকিংয়ের রাস্তাটি বেশ দুর্গম, জঙ্গলে ঢাকা, বন্য জন্তু আছে জঙ্গলে। রাস্তাটি চক্রাকার, রাস্তাটা এমনভাবে চক্রাকার পথে আবর্তিত হয়েছে যে যেখানে আমাদের অভিযান শেষ হবে সেখান থেকে মেনং গ্রামটি হাঁটা পথেই পৌঁছে যাওয়া যাবে। আর যদি মোবাইলে নেটওয়ার্ক পাওয়া যায়, হোমস্টেতে ফোন করে দিলে ওরাও গাড়ি পাঠিয়ে দিতে পারে। ঘন্টাখানেক লাগলো আমাদের গাড়িতে। গন্তব্যে পৌঁছে সেখানকার নৈসর্গিক দৃশ্য দেখে আমাদের মন ভরে গেল। অনেক নিচে দেখতে পাচ্ছি একটা পাহাড়ি নদী বয়ে চলেছে। একটা পাহাড়ি ঝর্ণা ধাপে ধাপে নেমে গিয়ে ওই নদীতে মিশে গেছে। আমরা এখন বেশ উঁচুতে, তবে এখানে বরফ পড়ে না। দূরে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা আর তার পার্শ্ববর্তী শৃঙ্গগুলি স্পষ্ট দেখতে পাচ্ছি। বেশ ঠান্ডা এখানে। আমাদের পিঠের ব্যাগে ট্রেকিংয়ের জন্য প্রয়োজনীয় সব জিনিসপত্রই রয়েছে। যদিও গাইড রয়েছে আমাদের সাথে, তাও বুকের মধ্যে কোথাও যেন একটু ভয় রয়েই গেছে। আমরা ওই পাহাড়ি ঝোড়ার ছবি তুলছিলাম, তক্ষুনি গাইড দৌড়ে এলো আমাদের কাছে। দূরে পশ্চিম আকাশের দিকে আঙুল তাক করে বলল, ভাইয়া আপনারা ফিরে চলুন, আজ ট্রেকিং এর পরিকল্পনা বাতিল করুন। ওই দেখুন আকাশে কালো মেঘ জড়ো হয়েছে আর এদিকেই ভেসে আসছে। পাহাড়ে কিন্তু এই রোদ, এই বৃষ্টি, আর এই বৃষ্টি হলে এদিকে খুব ধস নামে, আর ধসের কবলে পড়লে আর রক্ষে নেই। আমি বললাম, আরে তা আবার হয় নাকি? কত দূরে মেঘ, এদিকে তো বেশ রোদ্দুর। আর আর আমাদের কিছু হবে না, তুমি খামোখাই ভয় পাচ্ছ। চলো তাড়াতাড়ি রওনা দেওয়া যাক। গাইড লোকটি হঠাৎ খুব রেগে গেল। আপনাদের প্রাণের মায়া না থাকতে পারে, আমার আছে, মাফ করবেন, আমি আপনাদের সাথে যেতে পারবো না। এই নিন ধরুন রুট ম্যাপ, আপনারা নিজেরাই চলে যান, আমি গাড়ি করে ফিরে যাচ্ছি। আমার বলে খুব রেগে মেঘে অভিশাপ দিতে দিতে ও গাড়ির দিকে চলে গেল। আমরা কিছুক্ষণ ভ্যাবলাকান্তের মতো দাঁড়িয়ে রইলাম, কি করবো বুঝে উঠতে পারলাম না। অম্বিকেশ আমাকে ধাক্কা দিয়ে বলল, চল নীল, ও দাঁড়িয়ে না থেকে হাঁটা শুরু করে দি, দারুণ মনোরম আবহাওয়া, খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল 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 চল। ওর পিছু পিছু হাঁটা শুরু করলাম। জঙ্গলের ভেতরটা বেশ স্যাঁতস্যাঁতে, সম্ভবত চোখ আছে এদিক ওদিকে। আমরা রবারের জুতো পরে এসছি ভাগ্যিস। বিশাল লম্বা লম্বা গাছ, খুব সরু পায়ে চলা একটা রাস্তা মাঝে মাঝে দেখতে পাচ্ছি, আবার কখনো কোনো রাস্তার চিহ্ন নেই। তখন দাঁড়িয়ে আবার ম্যাপটি দেখতে হচ্ছে। মিনিট কুড়ি হাঁটার পর হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি শুরু হলো। আমরা জোরে পা চালালাম, কিন্তু গাইডের কথা সত্যি প্রমাণ করে খুব জোর বৃষ্টি নেমে গেল কিছুক্ষণের মধ্যে। সাথে তীব্র বেগে হাওয়া, একে এত ঠান্ডা, তার মধ্যেই ঝড় বৃষ্টিতে ভিজে আমরা দুজনে ঠকঠক করে কাঁপতে লাগলাম। কোনো মতে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য একটা পাথরের খাঁজে আশ্রয় নিতে বাধ্য হলাম। কিন্তু এত জোরে বৃষ্টি হচ্ছে যে ওখানে দাঁড়িয়ে থেকেও আমাদের রেহাই মিলল না। এদিক ওদিক তাকিয়ে তাই খুঁজতে শুরু করলাম আর একটু ভালো কোনো আশ্রয় যদি পাওয়া যায়। হঠাৎ অম্বিকেশ চিৎকার করে উঠল, ইউরেকা ইউরেকা, ওই দেখ ওই দেখ ওই দেখ একটা গুহা। তাকিয়ে দেখলাম সত্যি তাই, একটু দূরে একটা গুহার মতোই কিছু দেখা যাচ্ছে। বৃষ্টির জলকে উপেক্ষা করে পরম করুণাময় ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ দিতে দিতে ওদিকে ছুটে গেলাম। গুহায় ঢুকতে অবাক হয়ে গেলাম।